Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Mechanical Engineering Advanced Manufacturing Technology. Thank you, Professor Ananya. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real-world manufacturing technology. আচ্ছা, আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এমন অনেক পার্টস আছে যা দেখতে তো একদম নিখুঁত মনে হয়, তাই না? কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখলে বোঝা যায় আসল গল্পটা। তো এই যে আল্ট্রা প্রিসাইজ সারফেস, এগুলো আসলে কিভাবে তৈরি হয়? চলুন, আজ আমরা অ্যাডভান্সড ফিনিশিং প্রসেসের এই দারুণ দুনিয়াটা একটু ঘুরে দেখি। একটা জিনিস ভাবুন তো, ধরো একটা জেট ইঞ্জিনের টারবাইন ব্লেড, তার ভেতরের আঁকাবাঁকা পথগুলো কিভাবে পলিশ করা হয়? মানে সাধারণ কোনো টুল তো ওখানে পৌঁছাতেই পারবে না, বিশেষ করে যখন জিনিসটা বানানো হয়েছে কোনো সুপার হার্ড ম্যাটেরিয়াল দিয়ে। তাহলে উপায়টা কি? দেখুন, ট্রেডিশনাল মেশিনিংয়ের সোজা নিয়ম হলো একটা শক্ত টুল দিয়ে একটা নরম ম্যাটেরিয়ালকে কাটা। কিন্তু আজকের দিনে যেসব সুপার অ্যালয় ব্যবহার হয়, বা ধরুন অ্যারোস্পেস আর মেডিকেল ইন্ডাস্ট্রিতে যেসব জটিল ডিজাইন লাগে, সেখানেই পুরনো পদ্ধতিটা আর কাজ করে না, এক কথায় ফেল করে যায়। আর এই সমস্যার সমাধান করতেই ইঞ্জিনিয়াররা একটা অসাধারণ আইডিয়া বের করলেন। তারা ভাবলেন, যদি ফিজিক্যাল টুল দিয়ে কাজ না হয়, তাহলে এনার্জি বা শক্তিকেই টুল হিসেবে ব্যবহার করলে কেমন হয়? আর এভাবেই কিন্তু জন্ম হলো এক নতুন ধরনের ফিনিশিং পদ্ধতির, যা শুধু শক্তি ব্যবহার করেই মেটেরিয়ালকে নিখুঁতভাবে শেপ দিতে পারে। তো এই যে অ্যাডভান্সড প্রসেসগুলো, এদেরকে আমরা প্রধানত 3 রকম এনার্জির ওপর ভিত্তি করে ভাগ করতে পারি। এক হলো মেকানিক্যাল, 2 থার্মাল আর 3 হলো ইলেকট্রোকেমিক্যাল। এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারলে পুরো ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন প্রথমে মেকানিক্যাল প্রসেসের একটা বড় উদাহরণ দেখে নিই, অ্যাব্রেসিভ ফ্লো মেশিনিং বা শর্টে এএফএম। সহজ করে বললে এটাকে একটা এক্সপার্ট নমনীয় তরল স্যান্ডপেপার হিসেবে ভাবতে পারেন। ব্যাপারটা দারুণ না? এর মূল আইডিয়াটা হলো পলিমারের মতো একটা ঘন পেস্ট, যার মধ্যে ধারালো অ্যাব্রেসিভ কণা মেশানো থাকে। সেটাকে খুব জোরে কোনো পার্টসের মধ্যে দিয়ে বা ওপর দিয়ে চালনা করা হয়। এই মিডিয়াটা তখন একটা ফ্লেক্সিবল শিরিষ কাগজের মতো কাজ করে, আর যেখান দিয়ে যায় সেই জায়গাটাকে একদম মসৃণ করে দেয়। একটা সাধারণ এএফএম মেশিনে 2টো সিলিন্ডার থাকে, একে অপরের মুখোমুখি। একটা সিলিন্ডার ওপর থেকে মিডিয়াটাকে ওয়ার্কপিসের মধ্যে দিয়ে ঠেলে পাঠায়, আর অন্যটা নিচ থেকে আবার ওপরে পাঠায়, ঠিক যেন একটা পলিশ করার পিচকারি। এই যাওয়া আসার ফলে ফিনিশিংটা খুব সমান আর নিখুঁত হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পুরো প্রসেসটা কিন্তু দারুণভাবে কন্ট্রোল করা যায়। ইঞ্জিনিয়াররা মিডিয়ার প্রেশার, ফ্লো রেট, এমনকি অ্যাব্রেসিভের পরিমাণ বদলে একদম মিলিমিটারের ভগ্নাংশেও নির্ভুল রেজাল্ট আনতে পারেন। তাহলে মূল কথা হলো, এএফএম সেই সব জটিল ভেতরের অংশ ফিনিশ করার জন্য অসাধারণ, যেখানে অন্য কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, এর মেশিন আর মিডিয়ার খরচটা একটু বেশি। আচ্ছা, এএফএম এর ঠিক কোন বৈশিষ্ট্যটা একে ওই সব জটিল প্যাসেজ ফিনিশ করার জন্য এতটা কার্যকর করে তোলে? বেশ, এবার চলুন একটা একদম অন্য ধরনের পদ্ধতি দেখি। ধরুন মেটেরিয়ালটা খুব শক্ত কিন্তু বিদ্যুৎ পরিবাহী। তখন কি হবে? তখন আমরা ব্যবহার করতে পারি থার্মাল এনার্জি। ইডিএম বা স্পার্ক মেশিনিং নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে নিয়ন্ত্রিত স্পার্ক ব্যবহার করা হয়। এই স্পার্কগুলো মেটালের ওপর পড়ে খুব অল্প পরিমাণে ম্যাটেরিয়ালকে গলিয়ে বাষ্পীভূত করে দেয়, আর এর ফলে যে গর্তটা তৈরি হয় সেটা হয় টুলের শেপের একটা নিখুঁত কপি। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা। এএফএম কাজ করে মেকানিক্যাল ঘর্ষণের ওপর, তাই এটা প্রায় যে কোনো মেটেরিয়ালের ওপর ব্যবহার করা যায়। অন্যদিকে ইডিএম ব্যবহার করে থার্মাল এনার্জি, মানে স্পার্কের তাপ, আর তাই এটা শুধু ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ মেটেরিয়ালের ক্ষেত্রেই সম্ভব। তাহলে প্রশ্নটা হলো, কেন ইডিএম অত্যন্ত কঠিন ধাতু মেশিন করতে পারে, অথচ এএফএম প্রায় যে কোনো উপাদানের ওপর কাজ করতে সক্ষম? এর মানেটা খুব সোজা। একজন ইঞ্জিনিয়ারের কাছে প্রশ্নটা এটা নয় যে কোনটা সেরা প্রসেস। আসল প্রশ্ন হলো, কোনো নির্দিষ্ট কাজের জন্য কোন মেটেরিয়াল আর কোন আকারের জন্য কোনটা সঠিক টুল। এর বাস্তব উদাহরণ আমাদের চারপাশেই আছে। টারবাইন ব্লেডের ভেতরের সারফেস পলিশ করতে এএফএম ব্যবহার হয়, আবার আমরা যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি তার ছাঁচ বা মোল্ড তৈরি করতে ইডিএমের জুড়ি নেই।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল টেকঅ্যাওয়েটা কি? দেখুন, এই প্রসেসগুলো হয়তো মাইক্রোস্কোপিক লেভেলে কাজ করে, কিন্তু এদের প্রভাব কিন্তু বিশাল, মানে ম্যাক্রোস্কোপিক। একটা সারফেসকে পারফেক্ট ফিনিশ দেওয়ার ক্ষমতা থেকেই তৈরি হয় আরও নিরাপদ বিমান, আরও দক্ষ ইঞ্জিন আর জীবন বাঁচানোর মতো মেডিকেল ডিভাইস। তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটাই ভবিষ্যতের টেকনোলজি তৈরির ভিত। সঠিক টুলটা বেছে নেওয়ার দক্ষতায় কিন্তু ডিজাইনের ইনোভেশনের নতুন দরজা খুলে দেয়। আর যেহেতু এই প্রযুক্তিগুলো দিন দিন আরও উন্নত হচ্ছে, এটা আমাদের ভাবার জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যায়। ভবিষ্যতে আর কোন কোন অসম্ভব ডিজাইনকে আমরা সম্ভব করে তুলতে পারব?